নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে খবরে। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বাংলা সহ 12টি রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে মঙ্গলবার থেকে। সোমবার রাত থেকে ফ্রিজ করা হয়েছে ভোটার তালিকা। 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর, জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে সোমবার সাংবাদিক বৈঠক করে বিশেষ নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার অর্থাৎ 28 অক্টোবর 2025 থেকে পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে একযোগে শুরু হতে চলেছে ভোটার তালিকার এই নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একসঙ্গে চলবে এসআইআর। जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। अंडमान एंड निकोबार आइलैंड यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 ईआरओस और लगभग 321 कलेक्टर्स, ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেবেন বুথ লেভেল অফিসাররা। এর আগে দিল্লি থেকে নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের অর্থাৎ ইআরও পোর্টালে ফর্মের সফট কপি পাঠানো হবে। পরে সেগুলি ছাপিয়ে পাঠানো হবে তৃণমূল পর্যায়ে। প্রতি ভোটারের জন্য 2টি করে এনুমারেশন ফর্ম ছাপানো হবে। একটি ফর্ম ভোটারের কাছে থাকবে আর একটি সংগ্রহ করবেন সংশ্লিষ্ট বিএলও। 28 অক্টোবর থেকে ফর্ম ছাপানো এবং বিএলওদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে, যা চলবে 3রা নভেম্বর পর্যন্ত। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি ফর্ম বিতরণ ও তথ্য সংগ্রহের কাজ। এরপর 9 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকা নিয়ে কারো আপত্তি বা সংশোধনের দাবি থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে জানানো যাবে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর 31 জানুয়ারি পর্যন্ত চলবে সংশোধনী প্রক্রিয়া। অবশেষে 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। शेड्यूल प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे। धन्यवाद। ভোটার তালিকার তথ্য আরো নিখুঁত করা এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করাই হলো এই এসআইআর এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করে জমা দিয়ে আগামী নির্বাচনে ভোটাধিকার সুরক্ষিত রাখার আহ্বান রেখেছেন ভারতের নির্বাচন কমিশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর পূর্বাঞ্চলে কৃষি ও উদ্যান পালন এবং পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে গতি আনতে ডোনার মন্ত্রকের উদ্যোগে আয়োজিত বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কৃষি অবকাঠামো প্রযুক্তি ব্যবহারে সম্প্রসারণ এবং বাজার সংযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি ও উদ্যান পালন,
এবং এই সংক্রান্ত উচ্চস্তরের টাস্ক ফোর্স বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৈঠকে উত্তর পূর্ব আঞ্চলিক কৃষি ও উদ্যান পালনের মূল্য শৃঙ্খল ও বাজার সংযোগ আরও মজবুত করার পাশাপাশি পর্যটন ক্ষেত্রগুলোকে আরও উন্নত করার উপর গুরুত্ব দেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। পর্যটনে অবকাঠামোগত ঘাটতি, প্রযুক্তির সীমিত ব্যবহার এবং কৃষক ও উৎপাদকদের বাজারের প্রবেশের বাধা সহ একাধিক মৌলিক চ্যালেঞ্জের দিক তুলে ধরা হয় আলোচনায়। এই ক্ষেত্রগুলিতে পূর্ণ সম্ভাবনা বাস্তবায়নে নীতি সংস্কার, জাতীয়কৃত ব্যাংকের সহায়তা বৃদ্ধি, প্রযুক্তি গ্রহণ ও উন্নত সংযোগ অবকাঠামো গঠনের উপর জোর দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিশেষভাবে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অন্তর্দৃষ্টি ও কৌশলগত পরামর্শের প্রশংসা করে বিশেষ করে কৃষি মূল্য শৃঙ্খলে কাঠামোগত ও পরিচালনাগত ঘাটতির বিশ্লেষণ নিয়ে সিন্ধিয়ার প্রস্তাবকে ভবিষ্যতের নীতি নির্দেশনার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। কৃষি কেন্দ্রিক আলোচনার পর উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ ও পর্যটন প্রচার সংক্রান্ত বৈঠকেও নিজের মতামত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ আকর্ষণ ও পর্যটন বৃদ্ধির নতুন উপায় নিয়ে আলোচনা হয়, যা আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মতামত প্রকাশ করা হয় এদিনের বৈঠকে। কৃষি ও উদ্যান পালন খাতের পাশাপাশি পর্যটনের উন্নয়নের জন্য ব্যবহারিক সমাধানের পথ প্রশস্ত করেছে। এ খাত কেবল অর্থনীতির চালিকা শক্তিই নয়, মানুষের জীবনেরও অবিচ্ছেদ্য অংশ বলে বৈঠকে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নত সমন্বয়, উদ্ভাবন ও ভাগ করা প্রতিশ্রুতির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের জন্য আরও উৎপাদনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সার্বিক বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতামূলক ভূমিকার আশ্বাসের পাশাপাশি এই অঞ্চলের কৃষি ও পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য সকল অংশীদারের সম্মিলিত প্রচেষ্টার আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার রাজনীতির মাটিতে ঘন হচ্ছে অস্থিরতার ছায়া। বিজেপি সরকারের অন্যতম সহযোগী তীব্রামথা ডাকে সংগঠিত বন্ধ এবং পরবর্তী সহিংসতা শুধু আইন শৃঙ্খলার সীমায় আবদ্ধ নয়, এর মধ্যে লুকিয়ে আছে ক্ষমতার কেন্দ্রবিন্দু দখলের লড়াই। একদিকে মুখ্যমন্ত্রী মানিক সাহার সুশাসনের প্রতিশ্রুতি, অন্যদিকে তীব্রামথার ক্রমবর্ধমান চাপ ও প্রভাব। এই দুই বিপরীত স্রোতের সংঘাতের মধ্যে পড়েছে রাজ্যের শাসন কাঠামো। এক্ষেত্রে সমর্থক থেকে নিয়ন্ত্রক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে তীব্রামথা, রাজনৈতিক বিশ্লেষক মহলের অভিমত। ত্রিপুরার 23শে অক্টোবরের রাজ্যব্যাপী বন্ধ পরবর্তী সহিংসতা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড়ে দাঁড় করিয়েছে। বিজেপি সরকারের অন্যতম সহযোগী তীব্রামথার একটি অংশ, যারা সামাজিক সংগঠনের নামে ডাক দিয়েছিল এই বন্ধের। যদিও আহ্বায়ক বিধায়ক রঞ্জিত দেববর্মা ভাইফোঁটার দিন বিকেল 3টার দিকে বন্ধ প্রত্যাহারের ঘোষণা দেন, তবু বাস্তবে রাজ্য জুড়ে অব্যাহত ছিল বন্ধের প্রভাব। সেই দিন সন্ধ্যার পর কমলপুর মহকুমার শান্তির বাজারের বন্ধ সমর্থকদের হিংসাত্মক হামলায় সালেমা ব্লকের ভিডিও বাস্তুকার সহ কয়েকজন সরকারি কর্মচারী গুরুতরভাবে জখম হন। হামলার ধরনের উদ্দেশ্য ছিল ভয় দেখানো নয়, বরং প্রাণনাশের বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। এখনো আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। শুধু তাই নয়, সেদিনের রাতের বিভীষিকা এখনো কাটিয়ে উঠতে পারেননি শান্তির বাজারের স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও 4 দিন পেরিয়ে গেলেও স্বাভাবিকতা ফেরেনি শান্তির বাজারে। 144 ধারা জারি রেখে স্থিতাবস্থা বজায় রাখতে চাইছে পুলিশ, কিন্তু স্বাভাবিকতা ফিরতে সময় নেবে আরো কিছুদিন। মানে 23 তারিখ রাত মধ্যরাত্রির থেকে আজকে পর্যন্ত সেখানে বন্ধ। আমাদের এখন ডিজিটাল ইন্ডিয়া আমাদের গভর্নমেন্ট কয়, ইন্ডিয়া গভর্নমেন্ট বলে। এই সময়ে মোবাইল পরিষেবা বন্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, মানে অনেক মানুষ সেখানে অসুবিধার সম্মুখীন হইতেছে। কি অসুবিধার মধ্যে আমরা আবেদন জানাবো খুব দ্রুত এই পরিষেবা সেখানে দেওয়া। এই ক্ষুদ্র ব্যবসায়ী যারা প্রতিদিন বাজারে ব্যবসা করে তাদের সংসার চালান, আজকে 4 দিন যাব তাদের দোকানপাট সব বন্ধ, সবজি সব নষ্ট হইতেছে। আমরা বলেছি প্রশাসন বাজারের যারা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে অর্থনৈতিক ভাবে বাছাই করে, মানে সবাইকে খোঁজ খবর করে তাদের পাশে দাঁড়ানো, কিছু মানে অর্থনৈতিক সাহায্য করা। আর এই শান্তির পরিবেশ, এই শান্তির বাজারে আবার পুনরায় পরিবেশ ফিরে আনার জন্য একটা শান্তি মিটিং, সর্বদলীয় মিটিং, শান্তির বাজার এলাকার জাতি উপজাতি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে নিয়ে সভা করে ধীরে ধীরে শান্তি বাজারের পরিবেশটাকে
তৈরি করতে হবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 2018 সালের পালাবদলের পর বিজেপির এককভাবে ক্ষমতায় এলেও 2023 সালের নির্বাচনে বিজেপির পুনরায় জয়ের পেছনে ছিল ত্রিপুরা মথার কৌশলগত ভূমিকা। জনজাতি অধ্যুষিত 20টি আসনে প্রার্থী দিয়ে বিজেপির ভোট ব্যাংক সংরক্ষণে ভূমিকা নেয় মথা। এরপর থেকেই রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণে ক্রমেই বেড়েছে মথার প্রভাব। এডিসি নির্বাচনে বিজেপিকে কোণঠাসা করে ত্রিপুরা মথা দখল নেয় সাংবিধানিক সংস্থা TTADC। বিশ্লেষকদের মতে এই ফলাফলই পাহাড়ে মথার এক কচ্ছত্র আধিপত্যের সূচক এবং বিজেপির উপর তার নির্ভরতার প্রতিফলন। ত্রিপুরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন একাধিক ঘটনায় প্রমাণ করেছেন তার ক্ষমতার পরিধি শুধু সীমাবদ্ধ নয় রাজ্যে। খুমলুঙেও তার অনশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফোন, দিল্লিতে গিয়ে বৈঠক, তারপর চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতির ঘোষণা, সব মিলিয়ে বিজেপি নেতৃত্বের উপর এক ধরনের চাপের বার্তা পাঠিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কার্যত রাজ্য বিজেপির নেতৃত্বকে পাশ কাটিয়ে নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ফলে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে এখন মথার প্রভাব স্পষ্টভাবেই দৃশ্যমান। ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়নে কেন্দ্রের দেরি নিয়ে প্রদ্যুৎ দেববর্মনের ক্ষোভ এবং রাজ্যের মালিকানা সংক্রান্ত তার মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। পর্যবেক্ষকদের মতে রাজ্যে প্রশাসনিক স্থিতিশীলতাকে প্রশ্নবদ্ধ করেছে তার এই অবস্থান। সরকারের ঢিলেঢালা প্রতিক্রিয়া ও মথার ক্রমবর্ধমান দাপটের ফলে রাজ্যে তৈরি হচ্ছে এক অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি। অনেকেই আশঙ্কা করছেন যদি সরকার কঠোর অবস্থান না নেয় তবে আগামী দিনে নড়বড়ে হয়ে পড়তে পারে বিজেপি মথা জোটের ভিত। শান্তির বাজারের সহিংসতা শুধু একটি আইন শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা নয়, রাজ্যের ক্ষমতার ভারসাম্যে মথার বাড়তি প্রভাব এবং অনেকাংশে প্রশাসনিক দুর্বলতার প্রতিফলন হলো এই ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মুখ্যমন্ত্রী মানিক সাহার সুশাসন স্লোগানকে চ্যালেঞ্জ করে মথার চাপ রাজ্যের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত বৃহস্পতিবার বন্ধে ত্রিপুরা মথা ডাকেনি বলে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথায় বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে বলেও মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। গত বৃহস্পতিবারের ত্রিপুরা বন্ধ ত্রিপুরা মথা ডাকেনি বলে আবারও একবার দাবি করলেন মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে এগিয়ে কমলপুরের শান্তির বাজারের হিংসাত্মক ঘটনা ভুল হয়েছে বলেও মন্তব্য করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। खिलाफ था और जब मैं त्रिपुरा मोथा में आया हूँ, जब से त्रिपुरा मोथा एडीसी में आया है 21 से, हमने कभी बंद कॉल किया है? कभी भी नहीं किया। तो ये हमारा आइडिया नहीं है। और जो लोग बोल रहे हैं कि त्रिपुरा मोथा ने किया, उनको शायद समझ कम है या फिर समझ के भी ना समझ है, मैं क्या बोलूँ। लेकिन हाँ, जो वायलेंस हुआ ये एब्सोल्यूट रॉन्ग है। और जब वायलेंस होता है त्रिपुरा में तो छवि त्रिपुरा का खराब होता है। बंगाली को लगे या त्रिपुरा को लगे, मुसलमान को लगे या हिंदू को लगे या क्रिश्चियन को लगे, मेरा जो थिंकिंग है वो सेक्युलर है और मैं कभी भी त्रिपुरा का छवि को खराब नहीं होने। ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যালায়েন্সের বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মথা প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আগরতলায় বিজেপির অনেক নেতার কাছেই চক্ষুশূল। তবে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা হবার পরেই। তাই এই ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা থাকলে তার কিছুই করার নেই বলেও জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। और अलायंस पार्टनर आईपीएफटी के संग तो मेरा अच्छा बात चल रहा है। रहा बात बीजेपी का, तो एक दो लोगों को शायद प्रॉब्लम हो सकता है हमसे, लेकिन दिल्ली से तो मेरा बहुत अच्छा रिलेशनशिप है। अगरतला में 2-3 लोगों को प्रॉब्लम है, लेकिन मैं उनको देखकर तो मैंने अलायंस नहीं किया। मैंने अमित शाह के आश्वासन में कि त्रिपुरा अकॉर्ड इम्प्लीमेंट होगा, उनके आश्वासन में बैठकर हमने अलायंस किया आफ्टर सिटिंग 1 ईयर इन दी अपोजिशन। तो मैं अमित शाह और नरेंद्र मोदी का बात सुनकर हमने ये बात किया है। अगरतला में 2-3 लोग अगर नाखुश है तो उनको दिल्ली हैंडल करेगा, या फिर अगर मुझसे भी बात करना तो मैं बात करूँगा।
গত বৃহস্পতিবারের তথাকথিত সিভিল সোসাইটি আহত 24 ঘন্টার ত্রিপুরা বন্ধের দিনে পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ জানালো এবং কমলপুরের শান্তির বাজারের হিংসাত্মক ঘটনায় তৃতীয় একটি অধ্যায় রচনা হয়েছে রাজ্য রাজনীতিতে। ত্রিপুরা সিভিল সোসাইটির আড়ালে কারা এই বন্ধের সমর্থন এবং এই বন্ধের সমর্থনে সক্রিয় ভূমিকা পালন করেছিল তা কারোর অজানা নয় বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বাভাবিক কারণেই ত্রিপুরা রাজ্য রাজনীতিতে আগামী দিনে এই তৃতীয় অধ্যায়ের কি ভূমিকা থাকবে তা নিয়েই চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। টেট উত্তীর্ণদের ফল প্রকাশ এবং কাগজপত্রের বৈধতা পরীক্ষা হলেও এখনো পর্যন্ত সার্টিফিকেট প্রদান করছে না টিআরপিটি। স্বাভাবিক কারণেই বিলম্ব হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। বিষয়টি নিয়ে সোমবার টিআরপিটি কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা। টিআরবিটি পরিচালিত স্নাতক এবং অস্নাতক পর্যায়ের শিক্ষকদের নিয়োগের পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছিল গত জুন মাসে। এতে স্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 1500 জন এবং অস্নাতক পর্যায়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 500 জন। অর্থাৎ বর্তমানে স্নাতক এবং অস্নাতক পর্যায়ে বেকার শিক্ষক রয়েছে মোট 2000। ফলাফল ঘোষণা করার পর তাদের নথিপত্র যাচাইও করে নিয়েছে টিআরবিটি, অথচ তাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন না টিআরবিটি। বিষয়টি নিয়ে সোমবার টিআরবিটি কার্যালয়ে ডেপুটেশন প্রদান করেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা। আমরা 2000-এর মতো পাশ করেছি। এত কঠিন প্রশ্ন করার পরেও আমরা বিগত 2022 থেকে 2025 পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করছি, পরীক্ষা হচ্ছিল না। এত বছর বাদে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের কেন সার্টিফিকেট প্রদান করে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না, এটার উত্তর নেওয়ার জন্য আমরা টিআরবিটি আজকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডে এসেছি। তৎসঙ্গে আমরা সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই যে স্যার, আমাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের অনেকের বয়স এখানে 38 আছে, 39 আছে, হ্যাঁ, যাদের আগামী বছর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। আমাদের সবাইকেও আপনারা অতি সত্বর নিয়োগ করুন। ত্রিপুরার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে আপনারা অতি সত্বর নিয়োগ করার প্রসেস চালু করুন, কারণ আমরা সবাই যোগ্য। আমরা আমাদের যোগ্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি। আমরা এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে আসিনি, আমরা কোনো প্রকার আন্দোলন করতে আসিনি, আমরা কোনো প্রকার ভাঙচুর করতে আসিনি। আমরা সরকারের কাছে, যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয়, তাই আমরা আমাদের দপ্তরে এসেছি। আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা জবাব নেওয়ার জন্য এসেছি। আমাদেরকে অতি সত্বর আপনারা নিয়োগ করুন। বিধানসভায় দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে রাজ্যে এই মুহূর্তে স্নাতক এবং অস্নাতক পর্যায়ের শিক্ষক শূন্যপদের সংখ্যা প্রায় 4000। অথচ এই ক্ষেত্রে বেকার স্নাতক এবং অস্নাতক পর্যায়ের টেট উত্তীর্ণ রয়েছে প্রায় 2000। তাই অবিলম্বে এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট চাকুরি প্রার্থীরা। মিনিট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল যে এই যে উত্তরটা, এটা আমি আপনাদের সামনে ধরতেছি। এটার মধ্যে এটা অ্যাসেম্বলি অ্যাডমিটেড, হ্যাঁ, লেখা আছে যে কতগুলা সিট খালি আছে। এটা কিন্তু আমার কথা না, এটা ত্রিপুরা রাজ্য সরকারের কথা। এর মধ্যে দেখা গেছে, আমি অন্যান্য দপ্তরগুলো কইলাম না, শুধুমাত্র গ্রাজুয়েট টিচার এবং আন্ডার গ্রাজুয়েট টিচারটা আমি যদি বলি, তাহলে গ্রাজুয়েট টিচার শূন্যপদ আছে 2781 জন এবং আন্ডার গ্রাজুয়েট টিচার শূন্যপদ আছে 1406 জন। ঠিক আছে, আর আমরা এবছর গ্রাজুয়েট টিচারের পদের জন্য পাশ করেছি শুধুমাত্র 1500, আর আন্ডার গ্রাজুয়েট টিচারের পদের জন্য পাশ করা হয়েছে শুধুমাত্র 500-র মতো। তাহলে মোট আমরা 2000 পাশ করেছি, আর মোট শূন্যপদ আছে প্রায় 4000-এর উপরে। তাহলে আমাদেরকে কেন অতি সত্বর নিয়োগ করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলে গত 7 বছরে মোট 5215 জন শিক্ষকের নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে শিক্ষক নিয়োগের প্রায় 80% প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গত 4 বছরে। রাজ্যে প্রতি বছর গড়ে প্রায় 745 জন শিক্ষকের নিযুক্তি দিচ্ছে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগের এই ধারাবাহিকতা আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য চলতি বছর আরো 1615 জন শিক্ষক নিয়োগের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।